আজ দুটো মামলার শুনানি ছিল না, আইপ্যাক মামলা ছিল না আজকে সুপ্রিম কোর্টে। আজকে ছিল এসআইআর সংক্রান্ত শুনানি, যা কিনা আগের দিনই ডেট দিয়েছিল। বলেছিল যে প্রথমে 7 তারিখ শুনবে বিকেল 4টে, তারপরে অনুরোধে বলা হয়েছিল যে না 6 তারিখ শুনবে বিকেল 4টে। তো 4টের পরে পরে আজকে শুনানি শুরু হয়েছিল। সেখানে কি কি হলো এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে জানাবো। এবং খুব গুরুত্বপূর্ণ ছিল মালদাতে যেই তাণ্ডব ঘটলো সেই বিষয়েও কিছু নির্দেশ ছিল। এবং এনআইএর আজকে কিন্তু তাদের যে তদন্ত তার একটা রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, রিপোর্ট জমা দিয়েছে। কি কি পর্যবেক্ষণে উঠে এসছে সেটাও জানাবো। তবে শুরুটা করি এসআইআর মামলা দিয়ে। 4:10 নাগাদ এই মামলা আজকে শুরু হয়। আর এই শুনানিতে ছিলেন 3 বিচারপতি, মূলত প্রধান বিচারপতি সূর্যকান্ত, এছাড়া বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল মনুভাই পাঞ্চলি। আজকে যখন শুনানি শুরু হয় তখনই প্রধান বিচারপতি জানান যে 59,15,000 নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টকে চিঠি লিখে জানিয়েছেন হাইকোর্টের, মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, মুর্শিদাবাদ মালদহে প্রায় 8 লক্ষ আপত্তি জমা পড়েছিল। বিচারকদের ঘেরাও সহ নানা সমস্যার মধ্যেও কোনো কাজ বাকি রাখা হয়নি। আপিল ট্রাইব্যুনালে অফলাইন ডকুমেন্ট জমা দিলে রসিদ দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ রয়েছে। এবং প্রধান বিচারপতি তার সাথে এও বলেন, আমি জীবনে প্রথমবার কোর্ট কক্ষের মধ্যে মোবাইল ফোন নিয়ে এসেছি। এখানে প্রাক্তন বিচারপতি শিবজ্ঞানমের একটি চিঠি আছে, ওই চিঠিতে এই আপিল প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত শুনানি কিভাবে হবে তা জানতে চাওয়া হয়েছে। কমিশনকে বিচারপতি বাগচি বলেন, যারা আপিল করছেন তাদের অভিযোগ তারা জানেন না কেন তাদের আবেদন খারিজ করা হয়েছে। আপনারা ট্রাইব্যুনালকে বলতে পারেন যাতে তারা নথিপত্র প্রকাশ করে। প্রধান বিচারপতি বলেন, ট্রাইব্যুনাল নতুন নথি দেখতে পারেন। কেউ যদি মাধ্যমিকের সার্টিফিকেট জমা দেন এবং তা দেখা না হয় তাহলে আপিল ট্রাইব্যুনাল সেটি যাচাই করে দেখতে পারে। আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, আপিল দাখিল করার জন্য অত্যন্ত দীর্ঘ ও জটিল প্রক্রিয়া করা হয়েছে। এবং তার সাথে সাথেই কপিল সিব্বল বলেন, যেসব ক্ষেত্রে প্রাথমিকভাবে ভুল করে নাম বাদ মনে হচ্ছে সেখানে কি অন্তর্বর্তী নির্দেশ দিয়ে তালিকায় অন্তর্ভুক্ত করার কোনো ব্যবস্থা করা যেতে পারে। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা বিষয়টি আপিল ট্রাইব্যুনালগুলির উপরেই ছেড়ে দিচ্ছি। এখানে কপিল সিব্বল একটা চাল খেলেছিলেন যে যাদের নাম এখনো পর্যন্ত বিচার হয়নি বা এই যে ট্রাইব্যুনালে যাবে, যাদের নাম বাদ পড়েছে তাদেরকে একেবারে ওই আপাতত অন্তর্বর্তী একটা নির্দেশ দিয়ে ঢুকিয়ে দিক ভোটার তালিকায়, তারপর ভোট হয়ে যাক, তারপরে আবার ঝাড়াই বাছাই হবে, এরকম প্ল্যান করেছিল। কিন্তু সেটা ট্রাইব্যুনাল দেখবে, এরকমটা হওয়ার নয়। আইনজীবী শ্যাম দেওয়ান বলেন যে 60 লক্ষ মামলার মধ্যে 44 লক্ষ মামলার তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে প্রায় 55% ক্ষেত্রে নাম উঠেছে আর প্রায় 45% ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে নাম। বিচারকদের দ্বারা নাম বাদের হার খুবই বেশি। মোট 20 লক্ষ নাম বাদ দেওয়া ভোটারের মধ্যে ইতিমধ্যে 7 লক্ষ আপিল করা হয়েছে এবং আরও অনেক আপিল প্রক্রিয়ার অন্তর্গত রয়েছে। আদালত 10ই মার্চ আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল, কিন্তু সেগুলি এখনও পর্যন্ত কার্যকর হয়নি। ট্রাইব্যুনালগুলির বাইরে দীর্ঘ লাইন পড়ছে এবং ভোটারেরা আপিল দাখিল করতে গিয়ে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমাদের প্রস্তাব 15ই এপ্রিলকে কাট অফ তারিখ হিসাবে নির্ধারণ করা হোক, যাতে 18ই এপ্রিলের মধ্যে সমস্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়। তার 5 দিন পরে 23শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট, তাতে যেন কোনো অসুবিধা না হয়। বিচারপতি জয়মাল্য বাগচি এখানে বলেন, আমরা আপনার উদ্বেগ সম্পর্কে সচেতন। আমরা আগেই বলেছি যে আপিল ট্রাইব্যুনালগুলি এই বিষয়টি দেখবে যাতে সাংবিধানিক অধিকার বজায় থাকে। নির্বাচন কমিশনের তরফ থেকে নাইডু বলেন যে বিচারকেরা বিষয়গুলি খতিয়ে দেখছেন, যারা অসন্তুষ্ট তারা আপিল করতে পারেন। তবে এই প্রক্রিয়ায় সময় তো লাগবেই, এর প্রভাব নির্বাচনের উপরে পড়া উচিত নয়। তার মানে তিনি বলতে চেয়েছেন যে নাম ওই অন্তর্ভুক্তি যাদের বেরিয়ে গেছে, নাম আপাতত বাদ, তাদেরকে এখন অন্তর্ভুক্ত করা যাবে না, এরকমটাই বোঝাতে চেয়েছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা সেখানে বলেন, সেক্ষেত্রে আপনারা ভোট বা তারিখ পিছিয়ে দিতে পারেন। তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বল, শ্যাম দেওয়ান এরা হৈ হৈ করে ওঠে এবং বলে যে আপনারা তো অনেক কিছুই পিছিয়ে দিতে পারেন এবং আপনাদের যদি হাতে সব কিছু দেওয়া হয় আপনারা গণতন্ত্রকেও ধ্বংস করবেন। তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন,
গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ নিয়ে আমাদেরও কিছু বলার আছে। তারপর ওই ব্যাপারটা তখনকার মতো একটু চুপচাপ হয়ে যায়। এইখানে তখন নাইডু তার আইপ্যাড থেকে দুটো ভিডিও দেখতে বলেন প্রধান বিচারপতিকে। এক, এই যে মালদাতে যে ঘটনা ঘটেছিল সেই দিনকে একজন মহিলা বিচারপতি উনি যেরকমভাবে বলছিলেন যে হাইকোর্ট যেন ব্যবস্থা নেয়, যদি আমার কিছু হয়ে যায় আমার সন্তানদের যেন দেখাশোনার দায়িত্ব নেয়, এটি। আর গতকালকের একটি বক্তৃতা শোনানো হয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন যে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ জওয়ানরা এসে আপনাদের মারবে, তাই প্রস্তুত থাকুন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিবেশকে আরও খারাপ করে দেবে। তখন এই যে ভিডিও দেখানো হচ্ছিল, কপিল সিব্বল এবং বাকি যারা ছিলেন রাজ্যের আইনজীবীরা, তারা বলছে দিস ইজ নট ফেয়ার। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় পকেট থেকে একটা মোবাইল বার করে বলছে আমার কাছেও ভিডিও আছে, দেখুন, এটা মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। অবশ্য এন্টারটেন করেননি বিচারপতিরা সেই নিয়ে। প্রধান বিচারপতি বলেন, যদি রাজ্যের প্রশাসন ব্যর্থ হয় তবে কি করতে হবে তা বিবেচনা করব। এটা এক প্রকার খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য, কারণ রাজ্যের যে অবস্থা সেটা ওনারাও জানেন। তাই ওনারা এই যে মন্তব্যটা করেছেন যে তবে কি করতে হবে তা বিবেচনা করব, এটা ওই রাষ্ট্রপতি শাসন বা 355, 356 সেই রকম দিকেই একটা অ্যাঙ্গেল ধরে নিতে পারেন। এবং প্রধান বিচারপতি আরও বলেন, বিচারকদের দেওয়া কারণ সহ সব কিছু খতিয়ে দেখে নিজেদের প্রক্রিয়া তৈরি করে সিদ্ধান্ত নিতে পারবে ট্রাইব্যুনাল। 19টি আপিল ট্রাইব্যুনালের একই রকম প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে 3 জন প্রাক্তন সিনিয়র প্রধান বিচারপতি বা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া ঠিক করবে যা 19টি ট্রাইব্যুনালকেই বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে। আদালত আশা করছে এই কমিটি আগামী কালের মধ্যেই প্রক্রিয়াটি নির্ধারণ করে ফেলবে যাতে আপিলগুলির নিষ্পত্তি দ্রুত করা যায়। ওই কমিটি আরও সিদ্ধান্ত নেবে সব আপিল কি শুধুমাত্র কলকাতাতেই দাখিল করতে হবে নাকি অন্য জায়গাতেও তা করা যাবে, এবং অফলাইনে আপিল জমা দিলে জেলাশাসকের দপ্তর থেকে রসিদ দিতে হবে। কমিশন আজ রাতেই পুরো তালিকা প্রকাশ করতে পারবে। শুধুমাত্র ডিজিটাল সিগনেচার আপলোড করার জন্য পোর্টাল 7ই এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। কমিশনকে নন্দলাল বসুর নাতি নাতনির করা আপিলের সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার, সেটা হচ্ছে শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেনের নাম এবং তার স্ত্রী দীপা সেনের নাম এই ভোটার তালিকায় নেই, সেটাকেই কিন্তু দ্রুত দেখতে বলা হয়েছে। আর সর্বশেষে আগামী 13ই এপ্রিল বিকেল 3টে পরবর্তী শুনানি, এটাও কিন্তু জানানো হয়েছে। এবার আসি মালদার যে ঘটনা তাই নিয়েও শুনানি ছিল। তখন অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বল, শ্যাম দিওয়ান এরা বেরিয়ে চলে গেছে, তবে মানেকা গুরুস্বামী তখনও ছিল। অন্যদিকে তুষার মেহতা, এসবি রাজু ছিলেন এবং নাইডুও ছিলেন। এই যে বুধবারের কালিয়াচকের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ করলো এনআইএ। গত কয়েকদিন ধরে এনআইএর টিম যে তদন্ত করেছে তার উপর ভিত্তি করেই রিপোর্ট জমা করা হয়েছে। বন্ধখামে সেই রিপোর্ট জমা পড়েছে। সেখানে স্থানীয় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে বলে জানানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, যদি আরও অন্য কোনো ব্যক্তির যোগ থাকার প্রমাণ পাওয়া যায় অথবা অন্য কোনো দিক উন্মোচিত হয় তাহলে এনআইএ প্রয়োজনে আরও এফআইআর দায়ের করতে পারে। কলকাতায় এনআইএ কোর্টে তদন্তের বিষয় জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। স্থানীয় পুলিশকে তদন্তের সমস্ত কাগজ এবং এফআইআর অবিলম্বে এনআইএকে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে স্থানীয় পুলিশকে সব রকম সাহায্য করতে হবে। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার বিষয়ে আলাদা হলফনামা জমা দিয়েছে কমিশন। মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এদিন মুখ্য সচিবকে জিজ্ঞেস করা হয়, তিনি অনলাইনে ছিলেন, ওই যে উপরে দেখতে পাচ্ছেন। ওনাকে বলা হয় কেন প্রধান বিচারপতির ফোন ধরেননি। উত্তরে মুখ্য সচিব জানালেন যে তিনি দিল্লিতে কাজে গিয়েছিলেন, দুপুরে তিনি বিমানে ছিলেন, তার ফোনে কোনো কল যায়নি। কথা শুনে প্রধান বিচারপতি বলেন, আপনি মোবাইল নম্বর কেন শেয়ার করেননি? আপনার কাছে রাতে ফোন এসেছে, আপনি তখন প্লেন থেকে নেমে গিয়েছেন, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যায়নি। মুখ্য সচিবকে প্রধান বিচারপতি আরও বলেন, আপনাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাইতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না,
বিচারপতি জয়মাল্য বাগচি কড়া ভৎসনার ভাষায় বলেন, নিষ্ক্রিয়তার একটা লিমিট থাকা দরকার। প্রধান বিচারপতি আরও বলেন, শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, অন্য জায়গাতেও তাদের যেভাবে প্যাম্পার করা হচ্ছে তাতে সব কিছু ঠিক নেই। এই ঘটনা আপনি এবং আপনার প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। আপনার নিষ্ক্রিয়তার কারণেই নির্বাচন কমিশনকে ওই অবস্থায় পড়তে হয়েছে। আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন না। কমিশনকে এই ধরনের জরুরি পরিস্থিতিতে আপনাদের নির্দেশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এই যোগাযোগের ঘাটতি রাজ্যে এত সমস্যা ও অশান্তি সৃষ্টি করেছে। এটা আপনাদের কী ধরনের ক্রেডিবিলিটি? আইনজীবী লুথরা, যিনি এই মুখ্য সচিব এবং ডিজিপির হয়ে লড়ছিলেন সুপ্রিম কোর্টে, তিনি বলার চেষ্টা করেন যে ওই দিন নির্বাচন কমিশনের সঙ্গেই একটা বৈঠকে ছিলেন। এ কথা শুনেই প্রধান বিচারপতি বলে ওঠেন, দয়া করে এদের ডিফেন্ড করবেন না। তারপর বলেন, এ ধরনের অত্যন্ত একগুঁয়ে আমলাতান্ত্রিক মনোভাব আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি। এরপর প্রধান বিচারপতি মুখ্য সচিবকে বলেন, আপনার পদমর্যাদা এতটাই বেশি যে হাইকোর্টের প্রধান বিচারপতির মতো ছোট মানুষরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন না। দয়া করে নিজেকে একটু নিচে নামিয়ে আনুন, যাতে প্রধান বিচারপতির মতো সাধারণ নগণ্য মানুষেরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বুঝতে পারছেন এটা কীরকম গায়ে জ্বালা ধরা কথা? ভার্চুয়ালি উপস্থিত অফিসারদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, মুখ্য সচিব এবং অন্যান্য কর্মকর্তারা অনলাইনে উপস্থিত রয়েছেন। আমরা আশা করি অফিসাররা এখন তাদের দায়িত্ব ভালোভাবে বুঝেছেন। যে পরিস্থিতিতে তাদের সাড়া দেওয়া এবং উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে সহায়তা করা প্রত্যাশিত ছিল তা তারা করেননি। আগামী 13ই এপ্রিল এনআইএকে পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই হলো গিয়ে সম্পূর্ণ দুটো কেসের শুনানি। এখান থেকে কি বুঝতে পেলেন এটাই যে মালদার এনআইএ কেসটা একটু বেশ খানিকটা গড়াবে। ভোটের আগেই এর কোনো রকম রায় আসবে বলে কিছু মনে হয় না। তবে হ্যাঁ, ধরপাকড় প্রচুর হবে এই মালদা কেলেঙ্কারিতে। এসআইআর মামলায় দেখা যাচ্ছে যে নিষ্পত্তি যতটা হবে তারপরে ফ্রিজ করে দেওয়া হবে। কিছু লোকের নাম ওই পেন্ডিং থাকবে, ট্রাইব্যুনালে থাকবে, আর একটা সময় পরে গিয়ে লক করে দেওয়া হবে লিস্ট, তারপর ভোটে যাওয়া হবে। এরকমটাই এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে। 13 তারিখের শুনানিটা গুরুত্বপূর্ণ এবং 14, 15, 16 তিনটে দিনও কিন্তু শুনানি আছে। আইপ্যাক মামলার টানা 3 দিন শুনবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চ। তো এই ছিল আজকের এই সময়কার আলোচনা। আশা করি ইনফরমেশনগুলো কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা।